আমি প্রতিদিনই রাতে ছাদে যাই, বেশ কিছুক্ষণ ছাদে থাকি। অনেক সময় মধ্যরাত পেরিয়ে ভোরের আগ পর্যন্ত থাকা হয়। আকাশ দেখা আমার নেশা। তো সেদিন রাতেও আমি ছাদে গিয়েছিলাম। সেদিন বলতে এটা ফেব্রুয়ারি মাসের কথা। ক্যালেন্ডারে তখন 21 তারিখ পড়ে গেছে। আশপাশে পুরো অন্ধকার, শুনশান নীরবতা, ঠিক যেমনটা সচরাচর থাকে আর কি। আর আমি ভাবুক মানুষ, যেহেতু আমার ভাবনাগুলোর সবগুলোর পাতা তখন ছড়িয়ে ছিটিয়ে বিরাজ করছে। বহু হিসেব নিকেশ করছি। যতটুকু মনে পড়ছে, আমি শেষবার যখন সময় দেখি তখন রাত 2:20। শেষবার কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবেন। আমার যে পোষা বিড়ালটা ছিল, সেই বিড়ালটা আমার সাথেই ছিল। আকাশ দেখতে দেখতে একটা সময় আকাশের একটা স্পেসিফিক পয়েন্টে আমার চোখ আটকে যায়। অনেকটা দক্ষিণ পশ্চিম আকাশের দিকে একটা তারা দেখলাম, বেশ উজ্জ্বল আর মিটমিট করছিল। স্বাভাবিকভাবেই আমার সকল মনোযোগ ওই দিকে চলে যায়। কিছুটা সময় পেরোতে খেয়াল করলাম ওটা বেশ আনস্টেবল, খুবই কাঁপছে। একবার মনে করলাম হেলিকপ্টার হবে হয়তো। অনেক সময় দূর থেকে আমাদের দৃষ্টি বরাবর যদি হেলিকপ্টার আসতে থাকে তখন অনেকটা এমনই দেখায়। মনে হচ্ছে দূরে একটা আগুনের মতো বল বা বিন্দু টাইপের কিছু একটা, একটু বড় সড়ই, সেটা মিটমিট করে জ্বলতে জ্বলতে সামনের দিকে এগিয়ে আসছে। আর সে সময় আমি যে মোবাইলটা বের করে ছবি বা ভিডিও করব সেটার সুযোগ পাইনি। আসলে ওই সিচুয়েশনটা ভিডিও করার মতো অবস্থায় আমার মাথায় আসেনি। আমার কেমন যেন মনে হচ্ছিল আমি বোধহয় পাথর হয়ে গেছি। তো এই আলোটার দিকে চোখ রাখতে রাখতেই চোখের পলকেই যেন ওটা একটা বিস্ফোরকের মতো আমার উপর এসে পড়ল। আমার চারিপাশে যেন ছড়িয়ে গেল পুরো উজ্জ্বল আলো দিয়ে। আমি তখন চোখে জাস্ট দেখলাম শুধু সাদা আর সাদা, একবারে ধবধবে সাদা। এরপরে এই শরীরটা কেমন নিস্তেজ হয়ে আসলো মনে হচ্ছে। আমি কতদিন কতকাল ঘুমাই না, এখন ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে আমার। শরীরটা নেতিয়ে পড়ল, আমিও সম্ভবত তখন ঘুমিয়ে পড়লাম। কি যাবে না? চলো, আরে চলো, জলদি চলো, জলদি করো, তাড়াতাড়ি করতে হবে, আসো আমার সাথে। এই কথাগুলো শুনে আমার হুঁশ ফেরে। চোখ খুলে দেখি আমি রাস্তায়। আমার এলাকায় একটা সুপরিচিত মাঠ আছে। সেখানে আমার জন্মের পর আমি দেখে আসছি সেখানে ঈদের জামাত হয়। সেই মাঠের এক কোণে আমি দাঁড়িয়েছিলাম। আশেপাশে তাকিয়ে তৎক্ষণাৎ ভালোভাবে চিনতে পারছিলাম না। আমার বুক তখন ধড়ফড় করছিল, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে বেরিয়ে পড়বে। এত বেশি ধড়ফড় করছে, অতিরিক্ত জোরে হার্টবিট হওয়ার কারণেই আমার মনে হলো আমি হয়তো এভাবেই মারা যাব। আর সাথে এক ধরনের দম বন্ধ হয়ে যাওয়ার মতো লাগছিল। ছটফট করতে করতে ডানে বামে ভালো করে তাকালাম কি হচ্ছে তা বোঝার জন্য। খেয়াল করলাম আমি ওই মাঠের পাশে এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে 4টা দিক হতেই রাস্তা মিলিত হচ্ছে। মানে বলা যায় চৌরাস্তার অনেকটা মাঝখানে আমি। আশেপাশে যতদূর দেখতে পাচ্ছি কোনো মানুষ নেই। অদ্ভুত ব্যাপার, রাস্তায় কোনো আলোর বালাই নেই। এই ধরনের আলোর শূন্যতা আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি। এই চৌরাস্তার কথা আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার 8ম ঘটনাটাতে, যেদিন আমি এক অদ্ভুত প্রাণী বা প্রাণী জাতীয় কিছু একটা এন্টিটির ধাওয়া খেয়েছিলাম। সেদিন ওই চৌরাস্তাটা পার হবার পরেই এই এন্টিটিটা আমাকে ফলো করা বন্ধ করে দিয়েছিল। এরপর আমি মসজিদের দিকে অগ্রসর হয়েছিলাম। এইটাই ওই চৌরাস্তা, কিন্তু আজকে পুরো জায়গাটা একেবারে অন্যরকম মনে হচ্ছে। এর এক পাশের খোলা ময়দানটা ঠিকই দেখছি, কিন্তু বাকি 3 দিকের যে বিল্ডিংগুলো ছিল, কত ধরনের প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, কত কিছু ছিল, কিন্তু ওগুলোর কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আর চারদিকের রাস্তাগুলো বেশ আমার প্রশস্ত মনে হচ্ছিল, কিন্তু এমনটা হবার কথা না। বর্তমান রূপের সাথে বেশ খানিকটা তফাৎ দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা ওই সেম লোকেশন, তাতে কোনো সন্দেহ নেই। দেখে মনে হচ্ছে যেন আজ থেকে 20-30 বছর আগের রাস্তা। কারণ অনেক ছোটোবেলায় যখন আম্মুর সাথে আমি ওই দিকটা আসতাম, তখন পরিবেশের সাথে কিছুটা মনে হচ্ছে মিল পাচ্ছি। তো যাই হোক, কিছুক্ষণ পর বুঝতে পারলাম অন্ধকারটা চোখে শুয়ে গেছে।
এখন আশপাশের অনেক কিছুই আগের থেকে বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনারা কখনো ভরা পূর্ণিমা রাতে আলোহীন পথে হেঁটেছেন? রাত হওয়া সত্ত্বেও যখন চারপাশে যেমন পরিষ্কার দেখা যায়, আমিও ঠিক এমনটাই ফিল করছিলাম। যদিও আকাশে তখন কোনো পূর্ণিমার চাঁদ দেখিনি। চার রাস্তার মাঝখান থেকে পূর্ব দিকে আগাতে শুরু করি। আর কেমন যেন এরপর আমার মনে হলো যে আমার এখন যে করেই হোক বাসায় যেতে হবে। যে করেই হোক আমি বাসায় যাব। বাসায় যেতে পারলেই সব ঠিক হয়ে যাবে। এইভাবে আমি হাঁটার গতি বাড়াতে থাকি। আশ্চর্যের বিষয় হলো, আমি তখন আমার পুরনো বাসার পথে এগুচ্ছিলাম। আমি বর্তমানে যেখানে থাকি সেটার কথা সে সময় আমার চেতনাতেই ছিল না। খুব তাড়াহুড়া করে সেই পুরনো বাসার রোডটা খুঁজে বের করি। চৌরাস্তা থেকে 5 মিনিট হাঁটলে যেখানে খুব সহজেই আমাদের আগের বাসার রোডে ঢোকা যায়, কিন্তু আমি যতবারই সেই রোডে ঢুকতে নিচ্ছি ততবারই রাস্তা হারিয়ে ফেলছি। তাই আরেক পথ দিয়ে ঘুরে গিয়ে বাসায় রোডে ঢুকি। রোডটা দেখা মাত্রই আমি আমার শৈশবে ফিরে যাই। এই জায়গাগুলো দিয়ে কত দৌড়েছি, খেলেছি। সন্ধ্যার পর ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর চোর পুলিশ খেলতাম। একদম নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে রাস্তায় কোনো আলো নেই। আশেপাশের বাড়িগুলো সেই ছোটবেলার মতোই লাগছে। কোনো বাসা থেকে আলো আসছিল না। বোধহয় আগের দিনগুলোর মতো লোডশেডিং চলছে। রোডের ঠিক মাঝখানেই রয়েছে 4 গলির মোড়, আর সেই মোড়ের এক কর্নারে আমাদের বাসাটা ছিল। খুব স্বস্তি লাগছিল বাসাটা খুঁজে পেয়ে। আমি আর দেরি না করে বাসার গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। সিঁড়িও অন্ধকার। কোনো ফ্ল্যাট থেকে কোনো ধরনের শব্দ আসছে না। শুধু নিচতলা থেকে উপরে ওঠার সময় আর চোখে খেয়াল করলাম গ্যারেজের ভেতরে একটুখানি আলো আসছে। হারিকেনের আলো। সেখানে আমাদের বাসার কেয়ারটেকার থাকতেন। হয়তো ওনার হারিকেনের আলোই হবে। কিন্তু এই 23 সালে এসে কেন হারিকেন ব্যবহার করবেন সেটা তখন আমার মাথায় আসেনি। আমি আর অপেক্ষা করলাম না, সোজা 4র্থ তলায় চলে আসলাম আমাদের ফ্ল্যাটের দরজার সামনে। দরজায় ভীষণ জোরে জোরে থাপ্পড় দিলাম, কিন্তু কেউ খুলল না। তখন মনে কোথা থেকে যেন আবার ভয় চলে আসলো। আম্মুকে ডাকলাম, চিৎকার করে ডাকলাম, আম্মা, আম্মা আসো, গেটটা খোলো। এই বলে যখন আবার দরজায় থাপ্পড় দেবার জন্য হাত ফেলবো, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে কে যেন আমার বাম হাত টেনে ধরল। আমি বেশ খানিকটা পিছিয়ে গেলাম, আর তখন এই ফ্ল্যাটের দরজাও আস্তে করে খুলে গেল। কিন্তু আমি আর রুমে ঢুকতে পারলাম না। আমাকে কে যেন টেনে হিচড়ে 4তলা সিঁড়ি থেকে নিচে নামাচ্ছে। আমিও হতচকিত হয়ে নিচে নামছি। মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে নামছি। এক একটা লম্বা সিঁড়ি যেন এক কদমে বা সর্বোচ্চ 2 কদমে শেষ করছি। এভাবে আমাকে টেনে বাসার মেইন গেট হয়ে বাসার নিচে এনে ফেলল। কে আমাকে এভাবেই টেনে নিয়ে আসলো আমি জানি না। আমি তখন পুরোপুরি নার্ভাস। আমার সাথে এসো, এই বলে আমার হাত ধরে ঠিক বাসার গা ঘেঁষে পেছনের গলি ধরে নিয়ে যাচ্ছে। আমিও অসহায়ের মতো যাচ্ছি, যেন ছোট কোনো শিশুকে তার মা বাবা হাতে ধরে নিয়ে যায় ঠিক সেভাবে। গলি হতে বের হতেই খেয়াল করলাম এটা অন্য কোনো এরিয়াতে চলে এসেছি। যেখানে গলি ধরে আগালে আমাদের পেছনের রোডে যাওয়ার কথা, আর সেখানে আমি চলে এসেছি অন্য কোনো এরিয়ায়। এখানকার রাস্তাঘাট চিনতে বেশ সমস্যা হচ্ছিল। প্রচুর অলিগলি, ঘিঞ্জি ঘিঞ্জি বাসা বাড়ি। এক গলি হতে বের হয়ে আরেকবার ডানে, আবার এভাবে শুধু যাচ্ছি আর যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কে নিয়ে যাচ্ছে আমি জানি না। আসলে আমি এখনও জানি না ওইটা ঠিক কোন এরিয়া ছিল। তো একটা সময় বেশ খানিকটা রাস্তা পেরিয়ে সম্ভবত কোনো গাড়ি বা সিএনজির গ্যারেজ বা ওয়ার্কশপের মতো একটা জায়গায় ঢুকলাম। বেশ ভালোই বড় জায়গার মধ্যে ওয়ার্কশপটা, তবে সেটা খোলা আকাশের নিচে ছিল। এখনকার মতো আধুনিকতার কোনো চিহ্ন ছিল না। তো ওইটার মধ্য দিয়ে আবারও হেঁটে একেবারে শেষের দিকে একটা সরু চিপা গলি দিয়ে ঢুকলাম। এরপর বুঝলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি। আর সামনে দেখলাম একটা ভাঙাচোরা বিল্ডিং। দেখে মনে হচ্ছে ওইটা আন্ডার কনস্ট্রাকশন হবে এরকম অবস্থাতেই পরিত্যক্ত হয়ে আছে। এরপর ওটার ভেতর দিয়েও আমাকে নিয়ে যাওয়া হলো। অন্ধকার জরাজীর্ণ বিল্ডিংয়ের বিভিন্ন দেয়াল যেন প্রায় ধসে পড়বে এমন অবস্থা। বিভিন্ন করিডোর দিয়ে ঢুকছি, আর আমার বুকের ধরফরানি বেড়ে যাচ্ছে। একবার ভয় হচ্ছে, আবার কেমন যেন উত্তেজনায় ভুগছি।
এরপর একটা অর্ধেক ভাঙা দেয়াল সামনে আসলো। আমি দেখলাম দেয়ালের ওপাশে বোধহয় অনেক মানুষ আছে। বেশ হুড়ুহুড়ির আওয়াজ পাচ্ছি। বাজারে যেমন মানুষের শোরগোল থাকে, অনেকটা তেমন মনে হচ্ছে। হয়তো অনেক মানুষের আনাগোনা সেখানে। মনে আশার সঞ্চার হলো। ভয় তখন অনেকটাই কেটে গেল। ভাঙা দেয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে হয়ে আমি হয়ে গেলাম। হতভম্বের মতো আমি দাঁড়িয়ে রইলাম। পায়ের নিচে বালি, একটু সামনের বালি আবার ভেজা। এরও সামনে বয়ে গেছে বিশাল এক পানির এক চ্যানেল। এটা কি খাল নাকি নদী? এখানে এরকম পানি আসলো কোত্থেকে? সামনে মনে হচ্ছে বিশাল নদী আছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আর এদিকে এতক্ষণে যিনি আমার হাত ধরেছিলেন, সেই হাত ছেড়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে বরফ শীতল কোনো হাত আমার হাতে এতক্ষণ জড়িয়েছিল। পেছন থেকে একজন শীতল কণ্ঠে বলল, বিক্ষেইয়ে খা, তাক্ষিয়ে বিক্ষেয়ে হাজমান কাজ যাও। আমি বুঝলাম না। বললাম মানে? উনি বললেন, তোমার না জাহাজে চড়ার খুব ইচ্ছে? আসো আমার সাথে, বন্দরের দিকে যাবে এই জাহাজ, সময় কম। আমি দেখলাম খানিকটা দূরেই ভাসছে বিশাল একটা জাহাজ। ওটা কি কাঠের নাকি লোহার স্পষ্ট বুঝতে পারলাম না। স্থলভাগ থেকে বেশ উঁচুতে ওটা। তাও কিভাবে যেন আমি সহজেই উঠে পড়লাম। অজানা উত্তেজনা ভর করেছে তখন আমার উপর। দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে গেলেও বোধহয় আমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আশেপাশে অনেক আওয়াজ, যেন শত শত লোক একে অন্যের সাথে কথা বলছিল। বাস টার্মিনালগুলোতে যেমন বহু মানুষের শোরগোল থাকে, ঠিক তেমন। কিন্তু আমি কোনো মানুষ দেখতে পেলাম না। শুধু দেখছি মেঘের মতো ধোয়া ধোয়া বিভিন্ন খণ্ড এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। জাহাজের একেবারে উপরের অংশে চলে গেলাম। কি যে অদ্ভুত অনুভূতি বয়ে যাচ্ছে আমার মনে, আমি সেটা বোঝাতে পারবো না। আমি কোনোদিন নদী পথে কোথাও যাইনি, লঞ্চ কিংবা জাহাজ কিছুতেই উঠিনি। আমার খুব ইচ্ছা ছিল লঞ্চে ওঠার। আজ সেই ইচ্ছা পূরণ হলো। কানে তালা লাগার মতো বিকট একটা আওয়াজ করলো জাহাজটা। এরপর চলা শুরু করলো। কি যে শীতল বাতাস, ভাষাতীত সেই অনুভূতি। কিন্তু জাহাজ যে এত দ্রুত চলে আমার জানা ছিল না। খুব তাড়াতাড়ি জাহাজটা ওই বিশাল চ্যানেল থেকে বের হয়ে গেল। আর সাথে সাথে এই চোখের পলকেই মনে হলো বিশাল সমুদ্রে চলে আসলো। ভয় আর এক্সাইটমেন্ট সব যেন একই সাথে আমার মধ্যে চলছে সেই সময়। আকাশটা কেমন যেন মনে হচ্ছে কিছু দিয়ে ঢেকে আছে। ওগুলো মেঘ না ঠিক, কুয়াশাও না, কেমন যেন ঝাপসা। কিন্তু আকাশের ওই পাশে মনে হচ্ছে কিছু আছে, আলোর মতো কিছুটা মনে হচ্ছে। ধরেন জেলির মতো কিছু দিয়ে আকাশটাকে ঢেকে রাখা হয়, আর ওই পাশের আলোটা কিছুটা জেলির মাঝে হালকা হালকা থেকে ঘন হয়ে আলো বেরোবার চেষ্টা করছে। কিন্তু একটা সময় ভীষণ হাওয়া শুরু হয়ে গেল। ওদিকে বুলেট গতিতে এই সুবিশাল সমুদ্রে আমাদের জাহাজটা এগোতে লাগলো। ঢেউগুলো মনে হচ্ছে ক্রমশই বাড়তে শুরু করেছে। প্রচুর বাতাস, আমি রীতিমতো জমে যাচ্ছি। এরপর এমন এক দৃশ্য দেখি যা আমার আজীবন মনে থাকবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর আকাশ আমি আমার জীবনে কখনোই দেখিনি, আর দেখব কিনা তাও জানি না। আমি অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করি। দেশের বিভিন্ন প্রান্তের রাতের আকাশ আমি দেখেছি, খালি চোখে কিংবা টেলিস্কোপে। বাইনত এরকম আকাশ আমি দেখতে পারিনি। মনে হচ্ছে আকাশ গঙ্গার এক বাহু আমার উপর ধসে পড়ছে। নক্ষত্রের মেলায় যেন আমি হারাতে বসেছি। প্রত্যেকটা নক্ষত্র যেন গিলে খাবে এমন লাগছে। আর এর মধ্যে সবথেকে অমায়িক দৃশ্যটা আমার চোখে পড়ে এরপর। তলোয়ারের মতো তীক্ষ্ণ মহান স্রষ্টার আরেক সৃষ্টি আমায় বিমোহিত করে দেয়। এত তীক্ষ্ণ সরু কিন্তু একদম স্পষ্ট চাঁদ আমার এর আগে দেখার সৌভাগ্য হয়নি। আশপাশের উত্তাল সমুদ্রের মাঝে ঝড়ো হওয়ার মাঝে আমি শীতে কাঁপছিলাম। বারবার মনে হচ্ছে এই তো পড়ে যাব, এই তো ছিটকে যাব। মাথার উপর লক্ষ কোটি নক্ষত্র, ছায়াপথের একাংশের উজ্জ্বলতায় চোখ ঝলসে দেবার উপক্রম। তারপর আবার অপরূপ সুন্দর চাঁদ, নতুন চাঁদ যাকে বলে, সবেমাত্র জন্ম হয়েছে বোধহয়। একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। আমি আসলে কোনো শব্দ দিয়ে এই অনুভূতি আপনাদের কাছে বোঝাতে পারবো না, আর আসলে বোঝাতে চাইও না। আল্লাহ তাআলার সৃষ্টির জগৎ কতটা সমৃদ্ধ আর সৌন্দর্যে পরিপূর্ণ, সত্যিকার অর্থে বোঝার ক্ষমতা আমাদের নেই।
না জানি সে সকল আল্লাহর বান্দারা জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন, তারা কি পরিমাণ সৌন্দর্য অবলোকন করার সৌভাগ্য পাবেন। এই জাগতিক দৃশ্যমান মহাবিশ্বটাই যদি এতটা নিয়ামতে পরিপূর্ণ থাকে, তাহলে ওই জান্নাতগুলো ঠিক কতটা নিয়ামত সমৃদ্ধ হবে তা আমাদের হয়তো কল্পনাতেও আসবে না। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে, বমি হবে এমন অবস্থা। জাহাজ এতটাই দুলছে, আমাকে একবার শূন্যে তুলে দিচ্ছিল, আবার ফেলে দিচ্ছে। আমি আর নিতে পারছিলাম না। আসলে সব কিছু একই সাথে হজম করা আমার জন্য ও সময় অসম্ভব হয়ে পড়েছে। এত বড় ঢেউ সহ্য করার ক্ষমতা মানুষের হবে না, আর হলেও অন্তত আমি আর সহ্য করতে পারছি না। আমি বাধ্য হয়েই বলি, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, আর সম্ভবই না। এরপরই যেন আকাশ ভেঙে একটা ঢেউ এসে পড়লো আমার উপর, আর ওটা পড়ার পরে যেন জাহাজটা আরও উঁচুতে লাফিয়ে উঠল। আমি রেলিং ধরতে গিয়েও পারলাম না, ছিটকে উপরে উঠে গেলাম। আর তখনই বিশাল আকারের চাদরের মতো কিছু একটা এসে আমাকে জাপটে ধরল, এমনভাবে আমাকে পেঁচিয়ে ধরল, আমি যেন বাহিরে হাত পা কিংবা মুখ কিছুই দেখতে পারলাম না। খানিকক্ষণ পর বুঝলাম আমি আর শূন্যে নেই, একটা শক্ত জায়গায় আমাকে রাখা হয়েছে। আমি চোখ খুললাম, আমার সামনে বিশাল সমুদ্র আর তার ভয়ঙ্কর জলরাশি আছড়ে পড়ছে আমি যেখানে বসা অবস্থায় আছি সেটার নিচে। আমি তখন উঠে বসতে পারছিলাম না, চিত হয়ে পিঠ ও ঘাটটা উঁচু করে অর্ধবসা অবস্থায় আছি। আমি সমুদ্র থেকে অনেকখানি উঁচুতে, অনেকটা খাম্বার মতো একটা জায়গায় বসে আছি। আমার নিচে চারিদিকে সমুদ্রের থই থই জলরাশি। আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন। আমি ওনার দিকে তাকাতে উনি বলল, কিচ্ছু হবে না, এই সমুদ্রের বিশালতার চেয়ে হারানোর নেশা বেশি, সৌন্দর্যের চেয়ে আতঙ্ক বেশি। তুমি থাকো আমার সাথে, ওরা যাক, তুমি চলো আমার সাথে, ভয় নেই। আমি কিছু বলতে পারলাম না, আসলে আমার কোনো কথা বেরোচ্ছিল না। বুঝতে পারছি আমার চোখে জ্বালা করছে, কান ভারী হয়ে যাচ্ছে, নাকে মুখে অনেকখানি পানি গিলেছি। আমার প্রচুর ঘুম ধরছে, শরীর মনে হলো ছেড়ে দিচ্ছে। এরপর কি যেন হয়েছে আমার মনে নেই, শুধু একটা দৃশ্যই আবছা আবছা মনে আছে। আমি যেন আকাশ থেকে পানির মধ্যে পড়ছি, কিন্তু পড়ছি আর পড়ছি, এর আর কোনো শেষ হচ্ছে না। পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে। আমি আমার বিছানায় কিছুক্ষণ থম ধরে শুয়েছিলাম। হঠাৎ সব মনে হতেই ধরফর করে বিছানা থেকে উঠে পড়ি। রুম তখন অন্ধকার। জানালা দিয়ে বাইরে দেখলাম ভোরের নীল আভা কিছুটা ছড়িয়েছে। ফজরের আজান বোধহয় হয়ে গেছে, তবুও কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইলটা খুঁজলাম, কিন্তু পুরো রুমে কোথাও মোবাইল ফোনটা খুঁজে পেলাম না। সাথে সাথে মনে হলো ছাদের কথা, আমার বিড়ালটার কথা। আমার বিড়ালটা কোথায়? আর দেরি করলাম না, ছাদে উঠে দেখি আমার মোবাইলটা সেখানে পড়ে আছে, তবে অক্ষত অবস্থায় আছে। 5টার মতো বাজে তখন, কিন্তু আমার বিড়ালটাকে সেখানে আর দেখলাম না। আমি জানি না কি লিখছি, আদৌ আপনাদের কিছু বোঝাতে পারছে কি না, তবে এখন পর্যন্ত এটাই আমার সবথেকে ভয়ঙ্কর সুন্দর ভ্রমণ ছিল। আরেকটা মজার বিষয় আমি পরদিন আবিষ্কার করি, সম্ভবত আমিই প্রথম ব্যক্তি যে সেদিন রাতে শাবান মাসের প্রথম বা নিউ মুন অবজার্ভ করেছি। যদিও সেটা বুঝিনি ওটা শাবানের চাঁদ। আমি শতভাগ শিওর না, তবে হতে পারে আমিই প্রথম কোনো মনুষ্য ব্যক্তিত্ব যে সেদিনকার শাবানের প্রথম চাঁদ দেখার সুযোগ পেয়েছি। কারণ তার পরের দিনই স্বনামধন্য এক আন্তর্জাতিক মহাকাশ সংস্থার পোর্টালে নিউ মুনের ছবি প্রকাশ করে। ছবির মেটাডেটা অ্যানালাইসিসও করেছি আমি। সেটার অবস্থান, সময় ও তারিখ বিবেচনা করলে আমার দেখা চাঁদের প্রায় 4 ঘন্টা পরে ছবিটা তোলা হয়েছিল। যদিও আমি জানি না যখন আমি সমুদ্র ছিলাম তখন কয়টা বাজে বা সেটা কোন সময়ে, তবে ওই যে আমি শুরুতে বলেছিলাম শেষবার মোবাইলের সময় যখন দেখেছিলাম তখন 2:20 বাজে, সেই সময় প্রায় 4 ঘন্টা পেরোনোর পর ওই ছবিটা তোলা হয়েছিল। আমি সরাসরি নাম বলবো না সংস্থাটির, আর সেই ছবিটা পৃথিবী থেকে তোলা হয়নি, বরং স্পেস থেকে তোলা হয়েছে। কারণ তখনও চাঁদের অবস্থান বিবেচনায় পৃথিবী থেকে নতুন চাঁদের ছবি তোলা প্রায় অসম্ভব ছিল। আমি এক্সপিরিয়েন্সটা অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, কিন্তু অনেকগুলো কারণে শেয়ার করতে পারিনি। আজ অনেক ঝামেলা করে যতটুকু জানানো যাবে ততটুকু সহজভাবে জানানোর চেষ্টা করেছি। বাকিটা আপনাদের উপর, কে বুঝেছেন বা কিভাবে নেবেন সেটা জানি না। তবে জীবনের এত কিছু ঘটে যাওয়ার বিষয়গুলো
সবসময় সবাইকে সবখানে বলা যায় না। আমি বিজ্ঞান নিয়ে কাজ করি, বিজ্ঞান মনস্ক পাবলিক, তবে এটা তো মানি বিজ্ঞান আসলে আমাদের জাগতিক দৃশ্যমান জগতের বিভিন্ন বিষয়াদি আমাদের মতো করে বোঝার জন্য তৈরি এক মাপকাঠি মাত্র। এই বিজ্ঞানের প্যারামিটার যে সবখানে সব মাত্রায় সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে না, এটা কেউ মানুক আর নাই মানুক, আমি মানি। সত্যিকার অর্থে মাঝে মাঝে মনের ভেতরে এত সব জমতে জমতে ইনফেকশন হয়ে ক্যান্সারে পরিণত হয়, তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করা, কিছুটা রিলিফ ফিল করা আর কি। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। লাইফের অনেক কিছুই অগোছাল হয়ে যাচ্ছে দিনকে দিন, বহু পথ ঘুরে আলোর দেখা পেয়েও আবারও অন্ধকার পথ হারাচ্ছি। শাওন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য, এবং আপনি আমাদেরকে কষ্ট করে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আমাদের লিসনাররা আপনার সুন্দর করে গোছানো ঘটনা পছন্দ করেছেন, এবং আমি জানি না তাদের বিষয়টা কতটুকু আমি তা নিয়ে আসলে কোনো কমেন্টই করতে চাই না। শ্রাবণ মাসের চাঁদের কথা বললেন, তো আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আপনার ঘটনার জন্য, এবং আপনার আরও ঘটনা আপনাদের কাছ থেকে আমি চাই। আমি চলে যাব আমার পরবর্তী ঘটনায়, শেয়ার করব আমাদের এক কলিগের ঘটনা। আমি যে কলিগের ঘটনাটি শেয়ার করব, সে আসলে প্রথমে ইন্টার্ন করেছে অ্যাজ আ নার্স, পরে একটা হসপিটালে জয়েন করেছে। যে হসপিটালটিতে জয়েন করেছে সেই হসপিটালের সিনিয়র নার্সের ঘটনা শেয়ার করব। সেই সিনিয়র নার্সটি আসলে প্রায় ওই হাসপাতালে প্রায় 18 বছর যাবৎ কাজ করে। এটা অনেক পুরাতন হাসপাতাল, মডিফিকেশন করতে করতে বছরকে বছর মডিফিকেশন প্রতি বছরই হয়। তাই এখন অনেক সুন্দর। এটা আমাদের আমি যে জায়গায় থাকি সেই জায়গার থেকে প্রায় 50 থেকে 60 মাইল দূরে, এটা আরেকটা জায়গায়। তো ওই জায়গার হাসপাতালের মতো এটাই সবচেয়ে বড় হাসপাতাল। যখন উনি নতুন জয়েন করে, ইন্ডাকশন পিরিয়ডে ছিল তখনকার ঘটনা। ইন্ডাকশনে থাকাকালীন অবস্থায় যেই বিল্ডিংয়ে ওনার বিল্ডিংয়ে চাকরি হয়েছিল অ্যাজ আ নার্স হিসাবে, সেই বিল্ডিংয়ে তখন যেই ফ্লোরে কাজ করতো সেই ফ্লোর ছিল হচ্ছে নিচ থেকে 3 নম্বর ফ্লোরে আর কি, 3rd ফ্লোর বা 2nd ফ্লোর যেটাই বলা যায়। তো ওই মুহূর্তে তার সেদিন নাইট শিফট পড়ে। নার্স মানুষ নাইট শিফট পড়ে, আর নতুন চাকরিতে কিন্তু সবার একটু মনোযোগ বেশি থাকে। তো উনি যতক্ষণ ইন্ডাকশন পিরিয়ডে ছিল তখন সব রোগী সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া, প্রত্যেকটা রোগীর ফাইল দেখা, প্রত্যেকটা রোগীর প্রোফাইল দেখা, কোন রোগী কোথা থেকে এসছে। এখানে উনি যে ডিপার্টমেন্টে কাজ করছিলেন সেটা হচ্ছে গাইনি বিভাগ আর কি, অনেকটা বলা যায়, যেখানে যারা পেশেন্টের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এখানের সিস্টেম হচ্ছে যদি বাচ্চা নর্মাল ডেলিভারি হয়, দিনের বাচ্চা দিনেরই বাসায় বা মারা দিনে চলে যায়। যেদিন বাচ্চা ডেলিভারি হয় সেটা যদি রাতে হয় তাহলে 1 রাত ওখানে থাকা হয়, পরের দিন সকালে ডিসচার্জ করে দেয়। আর যদি সকালে বাচ্চা হয়ে যায় তাহলে বিকালেই ছেড়ে দেয়। আর বাচ্চা যদি সি সেকশন হয় তাহলে 1 দিন থাকা লাগে আর কি। তো উনি যেই জায়গায় কাজ করছিলেন ওই জায়গায় 80% সি সেকশনের পেশেন্ট ছিল। সবার বাচ্চারা আবার আলাদা প্রত্যেকটা বেডের সাথেই বাচ্চা আছে সাথে। তো এখানকার বেডগুলো এরকম যে রুমের মতোই কিন্তু একটু ডিফারেন্ট, ওইখানে একটু ডিফারেন্ট রুমের মতোই পর্দা আছে, পাশাপাশি বেড না। তো প্রত্যেকটা রুমে আলাদা করে ইন্ডিভিজুয়ালি পর্দা সরিয়ে দেখা লাগে কী অবস্থা, মা কেমন আছে, বাচ্চা কেমন আছে। তো উনি যেদিন শিফট করে সেদিন রাতের বেলা হঠাৎ করে ওই মুহূর্তে ওই ফ্লোরে মাত্র 12 জন পেশেন্ট ছিল। 12টা বাচ্চা ছিল, এবং সবারই ডেলিভারি হয়ে গেছে। তো উনি একটা রাউন্ড দিয়ে এসে রাত তখন 2টা-2:30 বাজে, আর ওই দিন রাত্রেবেলা, ওই দিন রবিবার থাকার কারণে ওনাদের শিফটে স্টাফ কম ছিল। এইখানে রবিবারে মাঝে মধ্যে এখানে 24 ঘন্টা ডিউটি থাকে, একটা শিফট শেষ হলে আরেকটা শিফট আসে। তো রবিবারের দিন স্টাফ কম থাকাতে তার সাথে ওই দিন আরেকজন নার্স ছিল যিনি তাকে ট্রেনিং দিচ্ছিল। তো উনি আসলে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আরেকজন ট্রেনিং দেয় দিনের বেলা, কিন্তু যেহেতু ওই দিন রাত্রেবেলা নাইট শিফট পড়ে আর ইন্ডাকশন পিরিয়ড ছিল এটা ওনারা জানতেন, তাই ওনাকে সব কাজগুলো আগেই দেখানোর আগে দিচ্ছিলেন না। তবে উনি তো নার্স, উনি সব কিছু জানতেন। এটা যখন উনি প্রথম জয়েন করেন সেখানে তখনকার ঘটনা। রাত এরকম আনুমানিক 3:30টার দিকে হঠাৎ করে তার কাছে একজন পুরুষ মানুষ আসে, এখানকার ব্রিটিশ পুরুষ মানুষ আসে। লোকটা বেশ লম্বা এবং ফর্সা মানুষ, বেশ লম্বা। লোকটার অনেক বড় চুল এবং হাতের নখগুলো বেশ বড়।
নখগুলো এতটাই বড় যে মোটামুটি এটা বোঝা যাচ্ছিল। এটা কিন্তু আমার এক কলিগ ওনার কাছ থেকে কালেক্ট করেছে, যেহেতু উনি সিনিয়র নার্স ছিলেন। এখন সিনিয়র নার্স, তখন এটা তো অনেক দিন আগের কথা, উনি তখন নতুন নতুন জয়েন করেছিলেন। যাই হোক, এটা আমি মনে করিয়ে দিলাম আপনাদেরকে। তো ওনার নখ বড় বড় এবং সিগনিফিকেন্টলি বড় বড়, ওনার প্রত্যেকটা নখের টপে কালো অবস্থা, কালো, মনে হচ্ছে নখের মধ্যে অনেক ময়লা। তো উনি এটা বারবার খেয়াল করছিলেন। আর ওনার চোখের সাথে এমনভাবে তাকালেন যে ওই চোখটা মনে হয় সারাক্ষণ ওই চোখের দিকে তাকিয়ে থাকবে। একদম চোখটা এরকম যে লাল টাইপের, মনিটা হচ্ছে পুরোটা লাল, চারিপাশ যেই জায়গায় অংশটা সাদা সেটা একটা কালোর মতো, চোখটা চোখের মতো লাগছিল না। এটা প্রথমে উনি প্রপারলি খেয়াল করেনি, মনে হচ্ছিল যে ওই লোকটা এখন এই যে মুহূর্তে ওনার গলা টিপে ধরবে এরকম অবস্থা। লোকটা অনেক খুব জোরে জোরে জিজ্ঞেস করতে থাকে, আমার সন্তান কোথায়? তো উনি বলেন যে আপনার সন্তান কোথায়? আপনি কোথা থেকে আসেন? আপনি নিচে যে অফিসে যোগাযোগ করেন, আপনি নিচ থেকে উপরে কিভাবে আসলেন? এখানে সরাসরি আপনি উপরে এসে ভর্তি হতে পারবেন না, বা এখানে অনেক প্রসিজিওর আছে। আগে ইমার্জেন্সিতে আপনাকে দেখবে, তারপরে অনেক প্রসিজিওর ফলো করার পরে আপনাকে রুমে দিবে। যেহেতু উনি এখানে এসছে, বলে আমার বাচ্চা কোথায়? তো ওই লোকটাকে বলে, আপনার বাচ্চা কোথায়? আমি তো জানি না। বলে যে আমার সন্তান একটা বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাটা কোথায়? আমাকে আমার বাচ্চার কাছে নিয়ে যান। বলে যে আপনার স্ত্রীর নাম কি? আপনি এখানে কিভাবে এসছেন? আর এত রাত্রে কেন? তখন রাত 3টার বেশি বাজে। আপনার স্ত্রীর নাম? কাছে আপনি এখানে দাঁড়ান, আমি তো এখানে নতুন জয়েন করেছি, আমি আমার আরেকজন সিনিয়র নার্সকে ডেকে নিয়ে আসবো। তো সিনিয়র নার্সকে ডাকতে চলে যান, ওনাকে ওই জায়গাতে স্টপ করে। তো উনি সিনিয়র নার্সকে নিয়ে আসেন, উনি এসে দেখেন যে এখানে কেউ নাই, কোনো মানুষ নাই। তো ওই জায়গার থেকে উনি বললেন যে আমি তো আর কাউকে দেখলাম না। পরে ওই নার্স ওখান থেকে চলে যায়। আর ওই মুহূর্তে যিনি তাকে ট্রেনিং দিচ্ছিলেন, সে যেহেতু ওখানে ছিলেন না, তাই তিনি কি করলেন, ওই জায়গার থেকে আর নড়লেন না। কারণ ওই জায়গার থেকে নড়লে তো ওনার একটা দায়িত্ব যে এখানকার পেশেন্টরা আছে, এখান থেকে ওনাকে নাড়াচাড়া করা যাবে না। তো উনি একটা রাউন্ড দেন। তিনি দেখলেন যে ওই লোকটা একটা পর্দার পাশে দাঁড়ানো, কিন্তু ওই লোকটা এত ফাস্ট এখানে চলে গেল কিভাবে? কারণ ওই জায়গা দিয়ে তিনি পাস করে ওই নার্সের কাছে গেছেন। এখানে যদি আসতে থাকতো, তাহলে লোকটা যদি এখানে আসতে থাকতো তো উনি দেখতেন, কিন্তু ওই লোকটাকে তো উনি দেখেন নাই। তো উনি যখন রাউন্ড দিতে যান, তো পর্দার একটা কর্নারে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এমন হচ্ছিল যে লোকটা আসলে তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি লোকটাকে দেখতে পাচ্ছেন। লোকটা পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। লোকটা এমন একটা জাংশন পয়েন্টে দাঁড়িয়ে আছেন যেখানে দুটা পেশেন্ট একেবারে মাঝখান দিয়ে একটা পর্দা, তো উনি মাঝখানের পর্দা বরাবর জাংশনে দাঁড়িয়ে আছেন। আর লোকটা বারবার ডানে ঘোরাচ্ছে, মাথা বামে ঘোরাচ্ছে, এবং দুপাশেই দুটা বাচ্চা শুয়েছিল। তো উনি খুব জোরে চিৎকার দিয়ে বলে, এই আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? তো উনি ওই দুইটা বাচ্চার দিকে তাকিয়েছিল এবং ওনার দিকে তাকাচ্ছিল না। তো উনি ওনার সাথে সাথে উনি ওনার নার্সকে ডেকে নিয়ে আসেন। দেখেন ওই লোকটা আবার এখানে আমাদের নার্স মানে পেশেন্টের সাইডে চলে আসছে। নার্স এসে দেখে যে ওখানে কেউ নাই। পরদিন সকালবেলা থেকে উনি যেই কর্নারের মধ্যে যেই জায়গাটায় দাঁড়িয়েছিল, সেই কর্নারটার থেকে ওইখানে ডান পাশের যে পেশেন্টটা ছিল, বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয় এবং ডাক্তার আসে, সিনিয়র ডক্টর আসে, বাচ্চাটাকে নিয়ে যায় এনআইসিউতে নিয়ে যায়। ওইখানে ইনকিউবেটরে রাখার চেষ্টা করে। প্রায় 3 দিন যাবত ওই বাচ্চাটা ইনকিউবেটরে থাকে। যেদিন ওনার ডে অফ ছিল, এর পরের দিন তিনি যখন আসেন হসপিটালে, আসার পর বলে যে ওই বাচ্চাটা আর বেঁচে নাই, বাচ্চাটা মারা গেছে। এবং ওই বাচ্চাটার মানে বেড বরাবরই আসলে ওই লোকটা ওই দিন দাঁড়িয়েছিল। তো এরপর থেকে উনি বলে যে রাতের ডিউটি হলে আমি আসলে এরকম কখনো দেখিনি, এবং প্রায় সময় রাতের ডিউটি হলে আমি এরকম জিনিস খোঁজার চেষ্টা করতাম যে কাউকে দেখা যাচ্ছে কিনা বা আমি কাউকে পাই কিনা। ওই লোকটাকে আর কখনো তিনি হসপিটালের আশেপাশে কোথাও দেখেন নাই। আসলে হসপিটালটা ওনার বাসা থেকে অনেক দূরে ছিল, কিন্তু ওই হাসপাতালের আশপাশে তিনি ওই লোকটাকে দেখেন নাই, ওই চেহারার মতো কাউকে আর দেখেন নাই। তো উনি এটা ওনার কলিগদের সাথে শেয়ার করে। তো ওনার কলিগরা বলে যে হতে পারে, এরকম হতে পারে তোমার মনের ভুল, কারণ তুমি একমাত্র দেখেছো, আর কেউ দেখে নাই। তো এইটা
ওনাকে বলার পর আস্তে আস্তে উনি যখন কাজ শিখে যায়, কাজকর্ম করে, ওখান থেকে প্রায় অনেক দিন যাবৎ কাজ শেষ করে 6 বছর পর তিনি আরেকটা জায়গায় যায়। এরপর আবার তিনি একই হসপিটালে ব্যাক করে। তো 6 বছর পর তিনি যখন একটা জায়গায় যায়, একটা হসপিটালে যায়, সেটা তার বাসা থেকে বেশ দূরে ছিল। সেখানে তিনি প্রায় বছর দুয়েক কাজ করেন, পরে আবার তিনি এবার একই হাসপাতালে ব্যাক করেন। তো সেখানকার একটা ঘটনা বলে যে হাসপাতাল রিলেটেড ঘটনা হাসপাতালে মাঝে মধ্যে অনেক মানুষকে পোহায়। যেমন উনি যখন ওই হাসপাতালে ছিলেন, ওই হাসপাতালে থাকা অবস্থায় ওইখানকার এক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে ওনার কথা হয়েছিল। ওইখানকার অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাকি বলেছে যে একদিন এরকম হয়, একটা জায়গা থেকে ফোন আসে, ইমার্জেন্সি পেশেন্ট হার্ট অ্যাটাক করেছে, অমুক অ্যাড্রেসে আসতে হবে, এক্ষুনি আসতে হবে। তো এইখানে হসপিটালে ফোন দিলে বা অ্যাম্বুলেন্সে ফোন দিলে সাথে সাথে অ্যাম্বুলেন্স সার্ভিসটা আপনার কাছে যাবে না, আপনাকে আগে কোয়ারি করবে, দেখবে জায়গা এবং দেখবে আশপাশে কোনো হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স ফ্রি আছে কিনা, অথবা অ্যাম্বুলেন্সে নেয়ার মতো পেশেন্টের কন্ডিশন কিনা। তো এই জিনিসগুলো ওনারা আগে জাজ করে তারপরে অ্যাম্বুলেন্স পাঠায়। তো পেশেন্টের অবস্থা নাকি খুব সিরিয়াস, অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে। তো অ্যাম্বুলেন্সে ওই মুহূর্তে ওই লোকটা নাকি অ্যাম্বুলেন্সে ছিল, আর কেউ ছিল না। এবং যারা অ্যাম্বুলেন্সে থাকে তারা কিন্তু পেশেন্টকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য ট্রেনিং প্রাপ্ত। তো ওই মুহূর্তে অ্যাম্বুলেন্সে রাতের বেলা গভীর রাতে ফোন আসে, রাতে এরকম 2টা-2:30টার দিকে, কিন্তু আশপাশে কেউ ছিল না বিধায় তিনি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয়। কিন্তু এটা উনি লিগালি পারমিটেড ছিল না, ওই জায়গায় অ্যাম্বুলেন্সে গেলে আরেকজন সাথে নেওয়ার কথা ছিল। তো উনি রওনা দিয়ে দেয় অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিয়ে যেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেই অ্যাড্রেসে পৌঁছানোর পর দেখে সেই জায়গায় কোনো পেশেন্ট নেই। তিনি বারবার অ্যাড্রেসটা চেক করে এবং সেই নাম্বারে ফোন দেয়, বলে যে আপনি কোন জায়গা থেকে ফোন বলছেন বা কোন জায়গা থেকে, তখন নতুন নতুন মোবাইল ফোন আসে। তো বলে আপনি কোন জায়গা থেকে বলছেন আমাকে বলেন, আমি আসি। বলে যে আপনি এই জায়গায় আসেন। এরপরে আধা ঘন্টা 1 ঘন্টা পর যখন বিভিন্ন জায়গায় রাউন্ড দেওয়া হয় সেই পেশেন্টের অ্যাড্রেসে পৌঁছানোর জন্য, কিন্তু এরপর থেকে আর সেখানের ফোন কেউ ধরে না। তো উনি চিন্তা করে যে হয়তো কেউ দুষ্টামি করেছে, হয়তো দুষ্টামি করার কারণে হয়তো তার সাথে এরকম হলো। তো তিনি যখন হাসপাতালে আসার পরে তিনি পেছনের দরজাটা খুলে দেখেন পেছনে তার অ্যাম্বুলেন্সের মধ্যে একটা পেশেন্ট শুয়ে আছে। সাথে সাথে তিনি সবাইকে ডাক দেন যে আমার অ্যাম্বুলেন্স তো খালি ছিল, কোনো রোগী ছিল না, এখানে রোগী কোথার থেকে আসলো। সবাইকে নিয়ে আসার পর দেখে পুরো অ্যাম্বুলেন্স খালি। উনি অ্যাম্বুলেন্সটা পার্ক করার পর অ্যাম্বুলেন্সটা খোলেন, পেছনে দেখেন একটা রোগী। তো পরে সবাই খুব অবাক হয়ে যায়, সবাই শুনে অবাক হয়ে যায়। আর এখানে সবাই বিশ্বাসও করে তার কথাটা, এমন না যে অবিশ্বাস করে ফেলে দিয়েছে। তো ওই জায়গাটা এরকম একটু অন্ধকার, এই আশপাশটা একটু অন্ধকার ওই জায়গায় হাসপাতালটা, এবং যে জায়গাতে তিনি কয়েকবার চক্কর দিয়েছে সেই জায়গাটাও একটু অন্ধকারাচ্ছন্ন। সবাই ওই মুহূর্তে ঘুমাচ্ছিল এবং আশপাশে কেউ ছিল না। তো ওনার খালি একটাই প্রশ্ন যে আমার অ্যাম্বুলেন্সে তাহলে মানুষ কীভাবে উঠলো। তো এটা উনি যখন ওই 2 বছর ওই হাসপাতালে ছিলেন তখনকার সময় এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকে তিনি ঘটনাটি কালেক্ট করেন। আর ওনার ঘটনা তো বলাই হলো। তো আমার এই কলিগকে অনেক ধন্যবাদ যিনি এই ঘটনা দুটো কালেক্ট করেছে। আসলে তিনি আমার ইউটিউব চ্যানেল দেখার পরে বলেছে যে আমি যে জায়গায় কাজ করি সেখানকার নার্স, তিনি আগে কাজ করতেন ওই হাসপাতালে। বলে যে আমি তো এখানে সিনিয়র নার্স ছিলাম, আমার একটা ঘটনা আছে তোমাকে বলি, আমি লাঞ্চ আওয়ারে বলবো। তো লাঞ্চ আওয়ারে বললো যে আমি আসলে একটার সাথে একটা কানেক্ট করার চেষ্টা করেছি যে আমি যেটা ফেস করেছি এরকম কি আর কেউ কখনো ফেস করেছে কিনা। আমি পেরেছি আরেকটা জায়গায় আরেকজন অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকে। তো এটা ছিল ওনার ঘটনা, যার ঘটনা আমি শেয়ার করেছি। তার নাম হচ্ছে মাইকেল এবং খুবই ভালো একজন মানুষ এবং আমি তাকে প্রচণ্ড পছন্দ করি। উনি হচ্ছে নার্স, ওইখানকার নার্স, এবং আমাকে অনেক সাপোর্ট দেয় এবং তাকে আমি অনেক সম্মানও করি এবং খুব ভালো মানুষ। তা আমি চাই যে ওনার কাছে আমি আরও ওনার সাথে কথা বলে যে কখনো ঘটনা কালেক্ট করা যায় তো আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সামির ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনে আসব। আজকেও কিন্তু জাহিদ ভাইয়ের ঘটনা আছে, মানে কোনোভাবেই মিস করা যাবে না। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এপিসোডে, এবং বেশি করে আমাদের চ্যানেলের আজকের এপিসোডের লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাদের সকলকে অনেক রিকোয়েস্ট রইল। আপনারা আপনাদের নিজ দায়িত্বে সেটা করবেন। আপনাদের সোশ্যাল সাইটে আপনাদের যে জায়গায় পরিচিত মানুষকে জানানোর জন্য যতটুকু করার লাগে। চলে যাব সরাসরি সামির ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসবো।
আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি। আজকে আপনাদের মাঝে এখন যেই ঘটনাটি শেয়ার করব, এটি আমাকে দেশের বাহির থেকে পাঠিয়েছেন নাজমুল ভাই। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া থাকেন। যদিও এটি বাংলাদেশের একটি ঘটনা, তবে কিভাবে নাজমুল ভাই এটা সংগ্রহ করেছেন সেটা তিনি শুরুতে আমাকে উল্লেখ করেছেন। ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। নাজমুল ভাইয়ের একটাই ছেলে। সেই ছেলেটা ছোটবেলা থেকে কথা বলতে পারে না, তবে সবার কথা কিন্তু সে ঠিকই বুঝতো, ইশারা ইঙ্গিতে ঠিকই কথা বলতে পারতো। এটা তার জন্মগত একটা অসুস্থতা ছিল। এই জন্য তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে স্পেশাল চাইল্ডদের যে স্কুল আছে সেখানে ওনার সন্তানকে ভর্তি করিয়ে দেন। তো ভর্তি করে দেওয়ার পর তানভীর নামে এক বাংলাদেশি ভাইয়ের সাথে ওনার পরিচয় হয়। সেই তানভীর ভাইয়ের ছেলেরও একই সমস্যা, সেও কথা বলতে পারে না। সেই ছেলেটার নাম ছিল মাসুম। তবে মাসুমের এই সমস্যাটা একটু ব্যতিক্রমে ছিল। 7 বছর বয়স পর্যন্ত সে ঠিকই কথা বলতে পারত। এরপর থেকেই তার অসুস্থতাটা শুরু হয়। তো ক্লাস করতে করতে দেখা যায় যে গার্ডিয়ানরা তো একসাথে দেখা সাক্ষাৎ হয়। সে সময় সেই তানভীর ভাইয়ের সাথে নাজমুল ভাইয়ের বেশ ঘনিষ্ঠতা হয়। দুই পরিবার এতটাই ঘনিষ্ঠতা হয় যে প্রায় সময় একজন আরেকজনের বাসায় আসতো। তো ঈদের সময় গত বছর নাজমুল ভাইয়ের পরিবার সেই তানভীর ভাইয়ের ফ্যামিলিকে ইনভাইট করে যেন ঈদের দিনটা সারাদিন থেকে রাতে যাতে তাদের বাসায় নাইটটা স্টে করে। তো ঈদের দিন ওনারা 10টা-11টার দিকে সেই বাসায় চলে যায়, মানে নাজমুল ভাইয়ের বাসায় সেই তানভীর ভাই ফ্যামিলি চলে যায়। তো লাঞ্চের সময় মোটামুটি সবাই দুপুরে খাওয়াটা খেয়ে নেয়, কিন্তু তানভীর ভাইয়ের ছেলে মাসুম সে আসলে খেতে চায় না। সেই ইশারাতে বোঝে তার আসলে খিদা নাই। বিকেলের দিকে নাজমুল ভাই একটা বিষয় খেয়াল করছে যে সেই মাসুম তার বাবার সাথে কেমন যেন একটা আচরণ করছে। সেই ইশারাতে বোঝাচ্ছে তার খিদা লেগেছে, এটা সে বুঝতে পারছিল, কিন্তু তার চেহারায় রাগ রাগ ভাব এবং চেহারাটা লাল হয়ে যাচ্ছিল। বর্ষা ছেলে ছিল তো, চেহারা দেখেই সেটা বোঝা যাচ্ছিল। তো নাজমুল ভাই তার স্ত্রীকে বলে, দেখো বাচ্চাটার খাওয়া রেডি করে দাও, টেবিলে দাও, সে খেয়ে নিবে। কিন্তু এই যে খাওয়াটা বাড়তে যাবে 5 মিনিটের মধ্যেই নাকি দেখছে যে সেই মাসুম তার বাবা মাকে এতটাই বিরক্ত করছে যে সে একবার তার বাবাকে কামড় দিয়ে ধরছে হাতে, বা তার মাকে কামড় দিয়ে ধরছে। এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে বিষয়টা নিচ্ছিল, খুব ঠান্ডা মাথায় জিনিসটা সামাল দিচ্ছিল সে তানভীর ভাই। এরপর খাওয়া দাওয়া হলে সেই মাসুমকে তার মা খাইয়ে দিয়েছিল। তবে যদিও আসলে বিষয়টা বলতে চাচ্ছিলেন না, তাও তিনি নাজমুল ভাই আমাকে বলে যে ভাই দেখেন, যে একটা 10-11 বছরের বাচ্চা যতটুকু খায় তা থেকে সেই মাসুম অনেক বেশি খাচ্ছিল। দেখা যায় যে 2 বাটি পোলাও সে নিমিষের মধ্যে, দেখা যায় 10-15 মিনিটের মধ্যে সে শেষ করে ফেলেছে, তাও সে খেতে চাচ্ছে। তখন তানভীর ভাই বিষয়টা দেখে অনেকটা লজ্জা পেয়ে যায় এবং তিনি বুঝে যায় যে গেস্টের বাসায় এটা আসলে একটা লজ্জাজনক বিষয়। তখন তিনি মাসুমকে ডেকে এই যে ডাইনিংয়ের পাশে যে বেসিনটা ছিল সেখানে তিনি হাত মুখ ধুয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরও সে মাসুম খুব চিৎকার চেঁচামেচি করছিল যে সে খাবেই, সে মানে খাওয়ার টেবিল থেকে উঠবে না। এবং সে দ্রুত তার বাবার হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে সে যে ডাইনিংয়ে যে প্লেট গ্লাস ছিল সেটা ফ্লোরে ফেলে দেয়। যখন সেরকম পাগলামি করছিল তখন নাজমুল ভাই বিষয়টা বুঝতে পেরে তিনি এবং তানভীর ভাই দুজন মিলে মাসুমকে ধরে তারা রুমের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু নাজমুল ভাই যেটা বলে যে ভাই, বাচ্চাদেরকে এই প্রথম ধরবার পর বুঝলাম যে ওর শরীরটা কেমন, মানে এমন মনে হচ্ছিল যে তার শরীরটা মানে শক্ত করে এসে রেখেছে এবং তাকে কোনোভাবে নাড়ানো যাচ্ছিল না। দুইজন মিলেও তাই সেই মাসুমকে ডাইনিং থেকে তাদের রুমে নিয়ে যাওয়া যাচ্ছিল না। যখন তার পাগলামি বেড়ে যায় তখন নাজমুল ভাই একটা বিষয় খেয়াল করে যে তানভীর ভাই তার স্ত্রীকে বলছে যে তুমি বাবাকে ফোন দিয়ে বলো সে হুজুরকে জানাইতে যে মাসুমের সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি জানাও। কথাটা কয়েকবার শোনার পর নাজমুল ভাই একটু সন্দেহ লাগে। তারপর অনেক কষ্টে সেই মাসুমকে ওনার রুমে নিয়ে বেডে বসানো হয়। তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে সে ছেলেটা স্বাভাবিক হয়, সে মাসুম, এবং সে তখন ঘুমিয়ে পড়ে। নাজমুল ভাই তখন একটু সন্দেহ হয় যে কোনো প্যারানর্মাল কোনো সমস্যা ছেলেটার মাঝে আছে কিনা, এবং সেটা জানার জন্য তার বেশ কৌতূহল ছিল। অনেকক্ষণ পর রাতের খাওয়া দাওয়া যখন শেষ হয় তখন তিনি তানভীর ভাইকে বলেন যে ভাই কিছু মনে করবেন না, আপনার মাসুমকে অন্য কোনো সমস্যা আছে কিনা, এবং আপনাকে আমি দেখলাম যখন আমরা মাসুমকে রুমে নিয়ে যাচ্ছিলাম তখন আপনি ভাবিকে একটা কথা বললেন যে হুজুরকে জানানোর জন্য, বাবাকে ফোন দেওয়ার জন্য, আসলে বিষয়টা কি? শুরুতে তানভীর ভাই সেটা বলতে চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি বলেন যে দেখেন ভাই,
2010 সাল থেকে আমি এরকম দেশের বাইরেই থাকি। ফ্যামিলিতে তো ওনার স্ত্রী আর এই যে 11 বছর ছেলে সেই মাসুম। তো অনেক বছর দেশে যাওয়া হয় না। 2019 সালে তিনি সর্বশেষ দেশে যান এবং সেইবারের যাওয়াটাই যে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে তা তিনি আজও মেনে নিতে পারেন না। 19 সালে দেশে যাওয়ার পর সিদ্ধান্ত হয় যে ওনার শ্বশুর বাড়ির নেত্রকোনায় এক শালার বিয়েতে সবাই যাবে। ওনার আগ্রহটা বেশ বেশি ছিল এই কারণে, তো অনেক বছর পর দেশে যাবে, গ্রামে আসলে এরকম যাওয়া হয় না, গ্রামের পরিবেশে তিনি মিশবেন এবং অনুষ্ঠানের উছিলায় সবার সাথে হয়তো দেখাও হবে। তো কোনো একদিন বিকেলে তিনি এরকম তার পরিবারের সবাই মিলে তারা নেত্রকোনায় শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছান। এত আত্মীয় স্বজন বাড়িতে তার বেশ ভালোই লাগছিল এবং পরিবেশটা খুবই চমৎকার লাগছিল না। তো ওদিন ঠিক করেন যে এখানে আজকের রাতটা তিনি টেন্টে কাটাবেন, মানে তাঁবুদের কাটাবেন, এবং সেই তাঁবুটা তিনি ঢাকা থেকে নিয়ে গিয়েছিলেন। তো ওনাদের সেই ভাবির মানে তামিম ভাই স্ত্রীর বাড়িতে সামনে সেখানে বেশ বড় পুকুর ছিল এবং পুকুরের ওই পারে কিছু খালি জমি আছে। ওখানে গাছের নিচে তিনি তামিম ভাই ঠিক করেন যে তাঁবুটা টাঙাবেন। এবং এই কথাটা শুনে ওনার শাশুড়ি বেশ রেগে যে বলতেছে যে তুমি জামাই মানুষ, তুমি গ্রামে ওইসব জায়গায় থাকবা, এসব না থাকাই ভালো। তিনি বেশ কয়েকবার নাও করেন, কিন্তু তামিম ভাই নাচর মানে তার কথা হচ্ছে ভাই যে তিনি তার শাশুড়িকে বোঝাচ্ছেন যে এতদিন পর আসছে, এক রাত তিনি সেখানে থাকতে চান। তো তারপর তিনি সিদ্ধান্ত যেটা নিয়েই ফেলছেন সেখানেই থাকবেন। তানভীর ভাই যেটা বলেন যে তিনি যেখানে থাকবেন সেটা একটা খালি জমি ছিল এবং তার পিছে দূরে খানিকটা দূরে ধান ক্ষেত ছিল, আর আশেপাশে দেখা যাচ্ছে যে ঘন গাছপালা ভরা। কিন্তু বাদ সাধে তার সেই সন্তান মাসুম, তার কথা হচ্ছে সেও তার বাবার সাথে থাকবে। তো সেই অনুযায়ী তারপর রাত 1টার সব প্রোগ্রাম শেষ করে তিনি ছেলেকে নিয়ে সেই টেন্টের মধ্যে ঘুমাতে যান। তো ছেলে ঘুমানোর কিছুক্ষণ পর তিনি মোবাইলে গান শুনছিলেন এবং গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। ভিতরটা বেশ ঠান্ডাই ছিল, কিন্তু হঠাৎ ওনার কাছে মনে হয় যে কেউ ওনার কানের পাশে ফু দিচ্ছে, মানে বাতাসটা ছিল গরম বাতাস, এরকম কানের পাশে ফু দিচ্ছে। সেই সাথে তার এটাও মনে হয় যে ঘুমের মাঝে তাকে কেউ ডাকছে নাম ধরে। স্বপ্ন দেখছেন কিনা এটা তার মনে নাই, এটুকু খেয়াল আছে যে অন্ধকারের মধ্যে এক মহিলা এসে ওনার বাচ্চাকে মানে মাসুমকে নিতে চাইছে। তানভীর ভাই উঠে যান তাড়াতাড়ি এবং দেখেন আশেপাশে কোনো সমস্যা আছে কিনা। তিনি দেখছেন না, সব ঠিক, চার্জার ফ্যানটা শুধু চলছে, বাচ্চাটা ঘুমাচ্ছে। তাহলে হয়তো স্বপ্নই দেখছেন তিনি। এরপর আবার ঘুমিয়ে পড়েন। প্রায় ঘন্টাখানিক পর ওনার বাচ্চার চিৎকারে তিনি লাফিয়ে ওঠেন। কোনোভাবেই ওনার বাচ্চা কান্না থামাচ্ছিল না, জোরে জোরে এসে চিৎকার দিকে যাচ্ছিল। প্রায় এরকম 10-15 মিনিট হওয়ার পর তিনি বাচ্চাকে নিয়ে ঠিক করেন যে বের হয়ে যাবেন, কিন্তু তার বের হতে পারছেন। ওনার বাচ্চার শরীরটা এত ভার হয়ে যায় যে ওনার পক্ষে তাকে নড়ানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এবং তিনি যখন তার স্ত্রীকে বেশ কয়েকবার ফোন দেয় এবং ফোন দিতে দিতে তিনি দেখেন যে যেখানে প্রায় ফুল চার্জের মতো মোবাইল ছিল, তখন দেখা যাচ্ছে যে মোবাইল পুরো বন্ধ হয়ে গেছে, আর চলছে না। তারপর ওনার বাচ্চা কিছুটা স্বাভাবিক হলে তিনি বাচ্চাকে বলছে যে বাবা কি হয়েছে, তুমি এরকম চিৎকার দিলা কেন? সেটা তখনও কাঁপনে কাঁপনে গলায় সে বলছে যে বাবা তুমি তো ঘুমাইছিলা, আমি যখন ঘুমাইছিলাম তখন কেন জানি মনে হলো কেউ আমাকে ডাকছে। এরপর আমি চোখ খুলে দেখি লম্বা চুলালা কেউ একজন আমার বুকের উপর তা দিয়ে ধরে বসে আছে। আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য আমি তখন চিৎকার দিই। তো তানভীর ভাই ভাবেন হয়তো এমন জায়গায় প্রথম ওনার বাচ্চা এসেছে এবং এমন জায়গায় শুয়েছে, এই জন্য হয়তো তার ভয় লেগেছে দেখেছে সেই কথাটা বলছে। তিনি তারপর তার বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তিনি তাঁবু থেকে প্রথমে বের হতে যাবেন সেই তানভীর ভাই। তো তিনি বের হয়ে একটু দেখবেন আশেপাশে এরিয়াটা কেমন, যেহেতু তার বাচ্চা ঘুমাইছে ভাবে যে পরে তিনি ঘরে ঢুকবেন আর কি। তবে তাঁবু থেকে বের হবার পর তার তো বেশ ভয় লাগে, এই কারণে তিনি রাতে যেখানে 2 নারকেল গাছের মাঝে তাঁবুটা টাঙ্গিয়েছিলেন, এখন তিনি দেখছেন গত রাতের জায়গা থেকে বেশ খানিকটা দূরে সেই তাঁবু, প্রায় 15 কি 20 হাত দূরে। এবং তিনি যেখানে দাঁড়িয়েছেন তাঁবু থেকে বের হয়ে দেখছেন এখান থেকে কয়েকশো গজ দূরে 2-3টা পাশাপাশি কবর হয় না, যে গ্রামে অনেক সময় পারিবারিক হয় 2-3টা কবর বা 1-2টা কবর এরকম আশেপাশে দাফন দেয়, সেরকম কবর। তার কাছে তখন বিষয়টা ভালো লাগে না।
তিনি ঠিক করেন যে না, তার ছেলেকে নিয়ে এখান থেকে এখন যেতে হবে। তিনি যখন তারপর ভিতরে ঢুকেন, তার বাচ্চাকে কোলে নিতে যাবেন, গিয়ে দেখছেন তার বাচ্চার গলায় ফাঁস লাগালে যেরকম দাগ পড়ে সেরকম লাল দাগ হয়ে আছে গোল আকারে। তারপর তিনি তাড়াহুড়া করে বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে সেখান থেকে তার ঘরে এসে তার স্ত্রীকে ঘুম থেকে জাগান এবং স্ত্রীকে তিনি একটু রেখে গিয়ে বলতেছেন, তোমাকে আমি রাতে কতবার ফোন দিলাম, তুমি ফোন ধরলা না কেন? তার স্ত্রী মোবাইল তিনিও চেক করলেন, তার স্ত্রীও চেক করে দেখছেন যে আসলে কোনো ফোনই আসে নাই। তারপর তিনি তার স্ত্রীকে বলেন যে কি হয়েছে না হয়েছে। তার শাশুড়িও তখন আসেন, সব কিছু শুনেন। শ্বশুর শাশুড়ি আসার পর খুবই রেগে যায় এবং গিয়ে বলতেছে যে তোমার কি দরকার ছিল যে ওখানে বাচ্চা নিয়ে থাকবার জন্য? এমনি তো জায়গাটা ভালো না, তোমাকে কতবার বুঝলাম কালকে, তারপর তুমি কাজটা করলা। যা হোক, যেটা হওয়ার হয়েছে, প্রোগ্রাম শেষ হোক, দুপুরের পর এলাকার যে মসজিদের হুজুর আছে ওনার কাছে মাসুমকে নিয়ে যাও, সে ঝাড়ফুঁক দিয়ে দিলে দেখা যাক কী হয় না হয়। তো তারপর সেই তানভীর ভাই তিনি বিকালের দিকে তার ছেলেকে নিয়ে মসজিদের হুজুরের কাছে যান এবং হুজুরকে বলেন আসলে তিনি রাতে কী সমস্যায় পড়ছেন, ওনার ছেলে কী সমস্যায় পড়ছে, এগুলো বলা হয়। তো হুজুর তখন বলতেছে যে দেখেন বিষয়টা কি, যে বাচ্চা মানুষ তো 6-7 বছরের বাচ্চা, ওকে নিয়ে আসলে আপনার রাত ওই জায়গায় থাকা ঠিক হয় নাই। আর এমনিতেও ওই বাড়ির এক মেয়ে বেশ কয়েক বছর আগে সেখানে ফাঁস দিয়েছিল গাছে। বাকিটা তো বুঝিনি, আপনি মুরব্বী মানুষ, না বোঝার কিছু নাই। যাক, আশা করি বাচ্চাটা ভয় পাইছে, সমস্যা আর হবে না। তো সেইখানে সে হুজুরের কথা শুনে তামিম ভাই এসে পড়েন এবং একদিন পরেই সেই বিয়ে বাড়ি থেকে তিনি ঢাকায় তার পরিবার সহ চলে যান। আর ওভাবে তেমন কোনো সমস্যা ওনার ছেলের সাথে আসলে তখন আর হয় না। তো প্রায় 1-1.5 মাস পর তিনি যখন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিবেন, তার 7-8 দিন আগে তিনি আবার যান তার শ্বশুর বাড়িতে। এখন অবশ্য কোনো প্রোগ্রাম ছিল না, তার শ্বশুর যেহেতু অসুস্থ, তিনি ভাবেন যে যাওয়ার আগে একবার দেখা করে আসবেন। তো বিকালে তিনি শ্বশুর বাড়ি যাওয়ার পর বিকালে তিনি তার ছেলেকে নিয়ে মাসুমকে নিয়ে ছাদে একটু খেলাধুলা করছিলেন। তো মাগরিবের খুব কাছাকাছি সময়ে উনি যখন ছাদ থেকে নামতে যাবে তখন ওনার মোবাইলে একটা ফোন আসে। তো তিনি তখন আনমনা হয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, এদিকে মাগরিবের আজানও দিয়ে দেয়। হঠাৎ ধুম করে এরকম ধুপধাপ করে একটা আওয়াজ হয়। তারপর তিনি ওই যে ছাদে এরকম হয় না যে অনেক সময় খেলতে গেলে পড়ে গেলে ফ্লোরের মধ্যে যেরকম আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ পান। তিনি খেয়াল করে দেখছেন সে মাসুম ছাদের একবারে কিনারায় সে পড়ে গেছে, বিল্ডিংয়ের পাশে সে ছিটকা খেয়ে পড়ে গেছে এবং চিৎকার করে কাঁদতেছে। তানভীর ভাই তখন দ্রুত সেখানে গিয়ে কাছে যান। তিনি বলে যে তাপমাত্রা নর্মাল যেভাবে ছিল সেখানে যাওয়ার পর তার কাছে তার ছেলের কাছে যাওয়ার পর তার কেন জানি মনে হলো স্বাভাবিকের থেকে তাপমাত্রাটা বেশ ভালোই বেশি ছিল। মানে আগুনের পাশে দাঁড়ালে যেরকম তাপ থাকে সেরকম একটা তাপ তিনি অনুভব করেন। ওনার ছেলে আঙ্গুল দিয়ে ইশারাতে বলতেছে, বাবা ওই মহিলাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে, তুমি ওকে বকা দাও। তামির ভাই যখন দেখছে তার ছেলে 2-3বার এই কথাটা বলছে, তিনি আশেপাশে দেখেন কেউ সেখানে নাই। বাচ্চাকে নিয়ে আর তিনি দেরি করেন না, ঘরে এসে পড়েন। মনে করেন যে ছাদে খেলতে গিয়ে হয়তো বাচ্চা ছেলে এরকম পড়ে গেছে, বকা খাবে, এই ভয়ে এখন সে এই কথাগুলো বলতেছে। ঠিক সেই রাতেই এক অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে তানভীর ভাই। তিনি নাকি দেখেন যে চুল ছাড়া একজন বামন আকৃতির মহিলা দাঁড়ায় আছে তার বিছানার সামনে। সে উকি মেরে দেখতেছে যে তানভীরের সাথে কে ঘুমানো। তারপর যখন দেখে তার বাচ্চাটা ঘুমিয়ে আছে, তখন সেই মহিলাটা তানভীর ভাইয়ের কাছে অনুরোধ করে বাচ্চাটাকে নিয়ে যাবে, এটা বারবার অনুরোধ করছিল। তানভীর ভাই তার ছেলেকে বুক চেপে আঁকড়ে ধরে রেখেছিল, তারপরও সেই মহিলাটা হাত লম্বা করে টান দিয়ে তার ছেলে মাসুমকে নিয়ে যেতে যায়। চোখ খুলবার পর তানভীর ভাই দেখেন যে ওনার ছেলে জায়গা মতোই আছে এবং তিনি শরীর তার প্রচণ্ড ঘামাচ্ছিল। তিনি তারপর রাতে ঘুমায় পড়েন কাউকে কিছু না বলে। পরের দিন খুব সকালে তিনি সেই মসজিদের হুজুরের কাছে যান এবং হুজুরকে বুঝে বলে, দেখেন হুজুর, আমি আবার সমস্যায় পড়ছি, এরকম সমস্যাটা গতকাল রাতে হয়েছে, আমার ছেলের সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, আমি এরকম বাজে স্বপ্ন দেখছি, আর যেহেতু আমি দেশের বাইরে চলে যাব, আপনি কি করা যায় একটু বুদ্ধি দেন। তো হুজুর বলতেছে যে দেখেন দুষ্ট জিন এমন একটা খারাপ জিনিস যে এটা আসলে বাচ্চাদের উপর যদি ভালোভাবে নজর দেয় তাহলে কিন্তু ওদের সুস্থ হওয়াটা বেশ কঠিন হয়ে যায়। আপনি এক কাজ করেন, আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান, আর থাকেন না, আর আপনি
নামাজ কালাম পড়েন, আল্লাহ কাছে দোয়া করে, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সেদিন দুপুরে পরে পরিবার নিয়ে তিনি তখন তামির ভাই ঢাকায় চলে যান। তো 4 দিন পর ওনার ফ্লাইট। এখনও সেই দিনটার কথা তার মনে আছে। মঙ্গলবার ছিল সেই দিনটা, খুব সকালে তিনি কিছু ব্যক্তিগত কাজে বের হয়ে পড়েন। বাসায় ছিলেন ওনার স্ত্রী আর মা আর তার সেই ছোট বাচ্চা মাসুম। দুপুরের দিকে ওনার স্ত্রী ফোন দিয়ে কাঁদতে থাকেন এবং কাঁপা কাঁপা গলায় বলতেছে, ভয় কিছু বলতে পারছে না এবং খুব আতঙ্কের স্বরে বলতেছে যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, দেখো বাসায় কি হয়েছে। আমির ভাই তো ভয় পেয়ে যান এবং তিনি দ্রুত বাসায় গিয়ে দেখে যে ওনার ছেলে বিছানায় শুয়ে আছে আর মিনমিন করে কি যেন বলতেছে আর কাঁদতেছে আর হেঁচকে টানতেছে। তো ওনার স্ত্রী তখন বলে যে দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি এবং তার শাশুড়ি মানে তামির ভাইয়ের মা এবং মাসুম এক ঘরে ঘুমাইছিল। হঠাৎ পাশের রুম থেকে ছেলের জোরে কান্নার আওয়াজ পেয়ে তিনি তাড়াতাড়ি সেখানে যান। গিয়ে দেখেন যে ওনার ছেলে মেঝেতে পড়ে আছে আর মুখ দিয়ে ফেনা পড়তেছে। তামির ভাই ছেলের এই অবস্থা থেকে আর দেরি করেন না, তিনি হাসপাতাল নিয়ে যান এবং ডিউটি ডাক্তার দেখে বলতেছে যে দেখেন হয়তো সে কিছু দেখে ভয় পাচ্ছে, এই জন্য এরকম করতেছে। সেদিনের মতো তারপর তাকে বাসায় নিয়ে আসা হয়। কোনোরকম 4 দিন পর যেহেতু টিকিট কাটা হয়েই গেছিলো, তামির ভাই আর মিস করতে চান ফ্লাইটটা। তিনি কোনোরকম ছেলেকে তারপর তো আসলে নিয়ে যান। তারপর তিনি যেটা বলেন যে আস্তে আস্তে সেই ছেলেটা তার কথা বলা কমায় দেন এবং আর কথা বলেই না। অলৌকিক বা রহস্যময় কোনো ঘটনা কিনা তিনি জানেন না। এরকম প্রায় 4 বছরের কাছাকাছি হয় ওনার ছেলেকে আর কথা বলেন না। ডাক্তার দেখানো হয়েছে কিন্তু দেশের বাইরে এসে অস্ট্রেলিয়ার ডাক্তাররা কোনো রোগ নাকি আর খুঁজে পায় না। তিনি আজও জানেন না যে এটা সমাধান কী এবং এখনও তিনি নাকি কিছু কিছু স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন তাকে এক হুজুর বলেছে যেটা আসলে প্রকাশ করতে মানা করেছেন এবং তিনি আজকে বলেন এই সমস্যাগুলো হলে দেশে একজন হুজুর পরিচিত আছে, সেই হুজুরকে মাঝে মাঝে এরকম সমস্যা পড়লে তিনি আসলে দেখা যায় কোনো মাধ্যমে এটা সমস্যার সমাধানটা করার চেষ্টা করে এবং ওনার ছেলে মাঝে মধ্যে আসলে সবসময় কাজগুলো করে না, হুটহাট করে তার মাঝে নাকি সমস্যাটা হয়। আগে থেকে এখন অনেক কমে গিয়েছে কিন্তু আজকে এবং কেন আবার হলো তিনি আসলে বলতে পারেন না। তো শ্রোতা বন্ধুরা, এটা আসলে সেই নাজমুল ভাই, সেই তামির ভাই থেকে সংগ্রহ করে ঘটনাটা পাঠিয়েছেন এবং তিনি নাজমুল বলেছেন যেহেতু ওনার চোখের সামনে তিনি বিষয়টা দেখেছিলেন, বিষয়টা যে কত ভয়ানক ছিল উনি তারপরে টের পেয়েছেন এবং বলেছেন যে সেই তামির ভাইয়ের কাছে যদি আরও ঘটনা থাকে, আসলে ওনার ছেলের সাথে এরকম প্রায়ত ঘটনা ঘটে, যদি এরকম ঘটনা তিনি সংগ্রহ করতে পারেন অবশ্যই সেই ভাই আমাদেরকে ঘটনাটা পাঠাবেন। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আসলে ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই জানাবেন কেমন লেগেছে ঘটনা। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন। দ্যাট ইজ PHOUTIGGOTA ভৌতিকতা@gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েস মেল পাঠান তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েস মেলটি আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি কর্ণধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন। সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস, যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। শুনছেন ভৌতিকতা, আশা করছি সবাই আজকের এপিসোডটিও পছন্দ করছেন এবং আজকের ঘটনাগুলো আপনাদের সবার ভালো লাগছে।
ধন্যবাদ সে সকল মানুষদেরকে যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, শেয়ার করেছেন ভৌতিকতায়। ধন্যবাদ সে সকল মডারেটার্সদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ঘটনা কালেক্ট করে যাচ্ছেন। এবং আমাদের শ্রোতাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হয়, এবং তারা সবসময় আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সাপোর্ট জুগিয়েছেন এবং আমাদের কথা বলেছেন সবার কাছে। আমি আবারও রিকোয়েস্ট করছি আজকের এপিসোডের লিঙ্কটিও সবার কাছে পৌঁছে দিন। এখন একটি ঘটনা শেয়ার করবো আপনাদেরকে ভৌতিকতার 178তম এপিসোডে। জাহিদ ভাইয়ের একটি ঘটনা, এবং সময় নষ্ট না করে হয়ে যাচ্ছে আমি জাহিদ ভাই। হোসেন সাহেব ফোনে আমাকে বলল হোসেন সাহেব কবর খুঁড়ত, এখন ভয় পেয়েছে। এরপর থেকে রাতে ঘুমাতে পারেন না উনি। সবসময় উনি দেখে কে যেন ওনার চারপাশে ঘুরেও না, দেখতে খুব বিভৎস। আসলে এই লোকগুলা যারা এফেক্টেড, এরা কতটা ভয় পায় তা আসলে না দেখলে বোঝানো যায় না। আবার যারা দেখে তারা ঠিক মতো বোঝেও না যে আসলে মানুষটা কতটা ভয় পাচ্ছে। আমি আমার বাসায় ছিলাম, আমি ডাকলাম, কেউ কি আছো চারপাশে? তো কয়েক মিনিট পর একজন সাড়া দিল, তার নাম কাদের। আমির সাহেব কাছে না থাকলে ইনফরমেশন থেকে শুরু করে সব রকমের খবর আমাকে কাদের দিত। কাদের সাড়া দিল, বলল জি ক্যাপ্টেন। আমি বললাম যারা দেখো তো অমুক অমুক জায়গা পার অমুক অমুক কা বেটা হোসেন কো দেখো, যারা কেউ পেরেশান হ্যাঁ। তো কাদের রেসপন্স করলো জি কাপ্তান। ঘন্টাখানেক পর কাদের এসে আমার জানালায় টোকা মারল, কিন্তু আমার চারপাশে মানুষ থাকায় কাদের কিছু কাগজ ছিঁড়ে রেখে যায়, যার মধ্যে লেখা ছিল কবর, সাপ। সাপ কালে গিরে মানে কালো জাদুর গিট্টু, লাশ কাফের, কাফের মাশারাল জিন্নি, খুন মাশারাল জিন্নি, কান্ধ। এই শব্দগুলো মানে হলো কবরের আশপাশে সাপ, আর সাপ কালো জাদুর ইফেক্ট আছে, লাশ যে সে কাফের। এবং এটা বলার জন্য আরেকবার লিখেছে কাফের। মাশারাল জিন্নি বলে বুঝিয়েছে জিন আছে, খুন বলে বুঝিয়েছে মারার চেষ্টা হচ্ছে, আবার মাশারাল জিনের পর কান্ধ বলে বুঝিয়েছে জিন কাঁধের উপর চাপ দিচ্ছে, মানে হোসেন সাহেবের উপর জিনের প্রভাব আছে। জানা তো লাগবে কেন এমন হলো। সেই চিন্তা থেকে আমি যাই শহরের বাইরে হোসেন সাহেবের বাড়িতে। হোসেন সাহেবের বাড়িটা গ্রামের বড় বাড়ি যেমন তেমন সেরকম। বাড়ির উল্টো দিকে ছিল এল শেপের মতো, টিন শেড হলেও দেখতে দারুণ সুন্দর। আমাকে নিয়ে গাড়িটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, রাস্তার দুপাশে থাকা ডোবা বা লম্বা খালের একদিকে আমার নজর পড়ে কবরস্থানের। আর গাড়ি চলে যেতে যেতে এক পলকের জন্য মনে হলো আমি জলজল কয়েকটা চোখ দেখেছি, কারণ জিন আমার দিকে তাকালে আমি তা বুঝতে পারি। ওই সময় মাগরিব পার হয়েছে, 20 মিনিটের বেশি হবে। হোসেন সাহেবের বাসায় ঢোকার আগে আমি উঠানে দাঁড়িয়ে রেকি করছিলাম। যতদূর নজর যায় খুঁজছিলাম সন্দেহজনক কিছু আছে কিনা। আমি ওই মুহূর্তে কাদেরকে দেখলাম হোসেন সাহেবের বাসার টিন শেডের উপর দাঁড়িয়ে আমার দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করে দেখালো যে আমার পিছু পিছু বাসার সীমানা পর্যন্ত 3 জন এসছে। আমি না জানার বুঝার ভান করে কাদেরকে ইশারা দিয়ে বুঝলাম ও কোনো ইনফরমেশন পায় কিনা দেখার জন্য। কাদের চলে যাওয়ার পর আমি হোসেন সাহেবের ঘরে ঢুকি। উনি ওনার রুমে হেলান দিয়ে বসে আছেন, ওনার পাশে ওনার স্ত্রী বসে আছে, আর ওনার মেয়ে ওনার মাথায় পানি ভেজা কাপড় দিয়ে মুছা দিচ্ছিলেন। পট্টি না, কিন্তু একটা পানি ভেজা কাপড় আর কি। ফ্যান চলছে, গরম ছিল না, তাও উনি ঘামছিলেন। মানে ওনার কপালটা বারবার পরিষ্কার করছিল, আর ওনার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছিল গত কয়েকদিন যাবৎ। এবার হোসেন সাহেব আর পুরো পরিবারের কথা শুনলাম, কবে, কখন, কেন, কোথায়, কিভাবে, সব কিছু। ওই গ্রামের এক লোক চাঁদ মৌলভী নামর, উনি মূলত কবিরাজ। নাম চাঁদ মৌলভী হলেও উনি কিন্তু মৌলভী ছিলেন না। উনি ঝাড়ফুঁক থেকে শুরু করে যা যা করা যায় করতেন, কিন্তু ভালো পন্থায় করতেন না।
আর ওনাকে কেউ তেমন পছন্দ করতো না। ঘটনার দিন দুপুরে মারা যায় চাঁদ মৌলভী। তার ভিটার উঠানেই মরে পড়েছিল সেই লোক। এখন মারা গেল, লাশ দাফন করা নিয়ে একরকম ধাক্কাধাক্কি শুরু হয়। কে কাটবে মাটি, কারণ চাঁদ মৌলভীকে কেউ পছন্দ করে না। এই হোসেন সাহেব সহ আরও দুজন লোক কবর করতে পারেন, সুন্দর করে কবর করতে পারেন। সেদিন আবার হোসেন সাহেব ছিলেন গ্রামের বাইরে, তো উনি আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। তো তখনও কেউ চাঁদ মৌলভীকে গোসলও করায়নি। তো হোসেন সাহেব জানার পর উনি এসে নিজে তদারকি করতে লাগলেন। আর শুধুমাত্র তদারকির বিষয়টা না, বিষয়টা হচ্ছে কোনো কবর দেওয়ার আগে কবরের জায়গাটা ভালো করে সিলেক্ট করা, কতটুকু মাটি কীভাবে খুঁড়বে, এটা একটা প্ল্যান করার দরকার হয়। তো তদারকি করছিলেন। আর যতই হোক, মানুষ আর তার ঠিকানা 3 হাত মাটিরই। যতই কথা বলি, হোসেন সাহেবের কথা মনে হলো, মানুষটাকে তো দাফন দিতে হবে, এভাবে তো হবে না, লাশটাকে তো সারাক্ষণ ফেলে রাখা যাবে না। তো চাঁদ মৌলভী গোসল চলার সময় কবর খুঁড়তে চলে যান হোসেন সাহেব, আর তার সাথে একজন যায়। তো চার্জার লাইট লাগানো ছিল সেখানে। মাটির 1 হাত কবর করার পর হোসেন সাহেবের সাথে যে ছিল, সে তার এক জরুরি কাজে চলে যায়। এরপর একটু পর আসবে বলে। তো হোসেন সাহেব একা একাই কবর খুঁড়ছিলেন। মাটি সরালো, কেন জানে মাটি কমছিল না। মাটি বেশ শক্তও ছিল না যে কমবে না। তাও কিছুক্ষণ মাটি কাটার পর উনি বারবার তাকাচ্ছিলেন। ওনার হিসেবে 1 ঘন্টায় উনি কবর খুঁড়ে ফেলেন, নর্মালি খুঁড়তে পারেন। আর এতক্ষণে কবর তো খুঁড়ে যাওয়ার কথা ছিল। হোসেন সাহেব দাঁড়িয়ে তখন ভাবছিলেন, টের পেলেন পায়ের তলায় পানি পানি লাগছে। আলো বেড়ে দেখতে পান কবরের তলাটা ঘামছে, বিন্দু বিন্দু জমা পানির মতো। এখন এমন হবার কারণ উনি বুঝতে পারলেন, দাগি আসামির যেমন জেল হয় অন্ধকার, ঠিক তেমনি দাগি বান্দার কবর। এবং দাগি বান্দার কবর তো অন্ধকারের সাথে স্যাঁতস্যাঁতে তো হবেই। হোসেন সাহেব গামছা দিয়ে তাও কবরের ফ্লোরটা মুছার চেষ্টা করছিলেন। মুছে দিলেন, কিন্তু এর মধ্যে চারদিক দিয়ে গরম বাতাসের তুফান বয়ে গেল। বাতাস, অনেক বাতাস। গাছের ময়লা হোসেন সাহেবের চোখে এসে ঢুকতে লাগলো। গরম বাতাস, সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টির পানিটা কেমন যেন একটা উৎকট গন্ধ ছড়াচ্ছিল চারিপাশে, আর গন্ধটা কেমন ঝাঁঝালো ছিল। তো হোসেন সাহেব বাড়ি ফিরে এলেন। ওনার কানের মধ্যে গরম ভাপ লাগছিল। এদিকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পাশের বাসা থেকে চিৎকার করে এক প্রতিবেশী জানতে চাইল, এই লাশ এখন কি করবে, এই লাশকে কি করবে। মানে তখন প্রতিবেশীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা শুরু হয়ে যায়, এই লাশ এখন এখানে কি হবে, এই লাশ এখানেই রাখা হবে, এই লাশকে কবর দেওয়া হবে না, দাফন করা হবে না। এটার মধ্যে এই নিয়ে সবার একটা উৎকণ্ঠা শুরু হয়। কারণ গ্রামের বাড়িতে যখন কেউ মারা যায় এবং কেউ যদি এর কবর দিতে না চায়, তাহলে এর মধ্যে বেশ সমস্যার সৃষ্টি হয়। তো বৃষ্টি তো শুরু হয়েছে, আর এখন নাকি লাশের পেট ফুলে যাচ্ছে, সাথে সাথে নাক দিয়ে নাকি পোকা বের হওয়া শুরু হয়েছে। তো হোসেন সাহেব চিৎকার দিয়ে পাশের প্রতিবেশীকে বললেন, লাশটা যাতে সেফ থাকে, আপনারা লাশ ঠিক মতো রাখেন। বৃষ্টি শেষ হলে ওনারা যত রাতই হোক লাশ দাফন করবেন। এটা বলে উনি বাসায় চলে যান। খেয়ে এরপর বিছানায় গা এলিয়ে দেন। উনি একা ঘুমাতেন, কারণ ওনার স্ত্রী তার মেয়েকে নিয়ে অন্য ঘরে ঘুমাতেন। জানালায় ঠক ঠক শব্দ ওঠে, ওনার ঘুম ভেঙে যায়, রীতিমতো কাঁচা ঘুম। তখনও টিনের চালে 1-2 করে বৃষ্টির ফোঁটা পড়ছে। ঘুম ভাঙার পর ওনাকে কে জানি বলল, এক্ষুনি মাটি দিতে হবে, লাশের অবস্থা খারাপ, বদনামি ছাড়িয়ে যাবে গ্রামের নাইলে। তখনই কাঁচা ঘুম ভাঙার মধ্যে হোসেন সাহেব বের হয়ে যান। তো বিদ্যুৎ ছিল না। উনি কবরের কাছে যে অবাক হয়ে যান, মাটি সব ধুয়ে আবার সেই কবরের মধ্যে চলে গেছে। ডুবা ডুবা কাদা, বোঝা যাচ্ছে এখানেই কবর ছিল, কারণ 1 বিঘত করে মাটি ছিল না। কবরের আকার বোঝা যাচ্ছিল। সাথে সাথে কোদালটা নিয়ে নেমে পড়লেন উনি। আল্লাহর নাম ডাকতে ডাকতে উনি জোর লাগিয়ে কাদা টানছিলেন কোদাল দিয়ে। 1 হাত কাদা সরানোর পর উনি কোদাল চালালে কোদাল মনে হলো আটকে গেছে কিছুর মধ্যে, টানলেও আসছিল না। কাজ চিত করে ঘুরালেও কোদাল আসে না। উনি তখন দেখলেন একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে ওনার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো,
দাদা কবর করা হয়েছে কি না? তো উনি জবাব দিলেন না। তখন সেই বাচ্চা দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে কবর পরিষ্কার করার তাড়নায় পাগলের মতো কাদা টেনে তুলছিলেন তিনি, কারণ এই কবরটা তিনি খুঁড়েছিলেন, সব মাটি এসে পড়েছে। তো প্রথমে সহজ হচ্ছিল, তো 2 হাত মুঠি করে তিনি তুলে ফেলে দিতে লাগলেন। এমন সময় কাঠের খাটিয়া খ্যাচ খ্যাচ শব্দ ওনার কাছে চলে আসে। তো উনি এতই ব্যস্ত ছিল কবর পরিষ্কার করার সময়, উনি ভালো করে কারোর দিকে তাকানই নাই। একজন বলল, লাশ আনছি, লাশ। উনি বলল, দাঁড়া, আর 10 মিনিট বাকি। তো ওনার তো খালি মাথায় টেনশন যে আমার এখন কবর থেকে মাটি সরাতে হবে, কারণ লাশ পচে যাচ্ছে, লাশ থেকে না, লাশ শরীর থেকে পোকা বের হচ্ছে, এটাও তো ওনার মাথায় বেশ পোহাচ্ছিল। তো উনি কাদা পরিষ্কার করছিলেন, খেয়ালও করছিলেন না কি এসছে। এমন সময় কবরের অপর দিক দিয়ে কাদায় ফচফচ করার মতো শব্দ আসতে লাগলো। কাদার মধ্যে পা দিলে যেমন ক্যাচর কচর শব্দ হয় সেরকম। দেখে ওনার মনে হলো কাইচ্চা বা কুইচ্চা, যেটা আপনারা বলেন, যেটা সাপের মতো, কিন্তু সাপ না, 12 থেকে 15 ইঞ্চি হবে, আরও একটু লম্বা হয়। উনি এটা দেখে অবাক হলেন। আরও অবাক হলেন, কুইচ্চা যেখানে বা কুচে মাছ যেখানে, সেখানে একটা গর্ত, আর ওই গর্ত থেকেই এগুলি বারবার কবরে ঢুকছে। উনি উপর থেকে শক্ত মাটি না পেয়ে কবর থেকে উপরে ওঠেন এবং রীতিমতো যুদ্ধ করে, কারণ লাশের খাট রেখে বাকি লোকগুলো চলে গেছে। আজব দুনিয়া, আজব ঘটনা। উনি কয়েকটা গালি দিয়ে কোদাল হাতে নিয়ে পাশে উঁচু জায়গা থেকে কয়েক কোদাল মাটি কাটেন। এরপর সেই মাটি নিয়ে কবরের কাছে ফিরে এসে কবরে নামেন। লাশের পেট ফুলে ঢোল হয়ে আছে, এটা উনিও দেখতে পান কাফনের উপর দিয়ে। এদিকে চার্জারের আলো কমতির দিকে। কুইচ্ছে এক একটা ধরে ধরে বাইরে ছুঁড়ে মারেন ওই গর্তে তিনি, এবং ওই গর্তগুলো তিনি আটকে দেন। এরপর ভালো মতো পরিষ্কার করছিলেন কবর, যাতে কাদা না থাকে। কটকট শব্দ এলো, সাথে একটা জানোয়ারের মুখের শব্দ পাচ্ছিলেন তিনি, শিয়াল। উনি সাথে হুশ হুশ করে উঠে দাঁড়ান। এই অল্প আলোয় উনি দেখতে পান 2টা সাদা জল চোখে লাশ, জলজল চোখ লাশের পায়ের সামনে, আর সেই লাশের পা দেখা যাচ্ছে কাফন সরানো। এমন সময় আবার শুরু হয় ঝুম বৃষ্টি। কি করবেন না করবেন, কি কোনো মানুষ নাই তো, হেল্পিং হ্যান্ড নাই তো, কবর না, এই কোনো হেল্পিং হ্যান্ড না পেয়ে চিৎকার দেওয়া শুরু করলেন। পরিচিত জনদের নাম ধরে ডাকছিলেন, কিন্তু কারোর কোনো শব্দ, কেউ কোনো শব্দ পায় না। বানের পানির মতো চারপাশ থেকে এই কবরের দিকে পানি আসছে। 1 মিনিটের মধ্যে সেই কবর আবারও ভরে যায়। এবার কবরের ভেতর থেকে ব্যাঙ ডাকতে শুরু করে। হোসেন সাহেব লাইটটা হাতে নিয়ে কবরের দিকে মারলেন। 1 হাত পানি কবরের ভেতর, বড় বড় কোলা ব্যাঙ, 1টা 2টা না, অনেকগুলো। সেই পানির মধ্যে মাথা বের করে রেখেছে শুধু। হোসেন সাহেব লাশের দিকে তাকালেন, পায়ের আঙ্গুল খাওয়া অনেকটা। হোসেন সাহেব বুঝতে পারলেন এই লাশ দাফন নিতে চায় না মাটি নিজেই, সেজন্য শিয়াল কুকুর আসছে লাশ খাবার জন্য। এইটা ভেবে উনি লাশের কাছে যে দাঁড়ান এবং বলতে থাকেন, চাঁদ মৌলবী তুই নাফরমানি করছস, এখন দেখ আল্লাহর জমিন তোরা নিতে চায় না, হিয়াল কুত্তা আল্লাহ পাঠাইছে তোর লাশ খাবার জন্য, না জানি কি কি করছিস। সেই সময় দৌড় দিয়ে একটা বাচ্চা ছিল ওনার কাছে আসে। লাইটটাও তখন পানির কারণে অফ হয়ে গেল। হোসেন সাহেব জিজ্ঞেস করলেন, এই তুই কোন বাড়ির রে, কার ছেলে, আর এখানে এত রাতে কি করস? ছেলেটা কেবল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তা শুনলেন উনি। আবারও জিজ্ঞেস করলেন হোসেন সাহেব, কি রে, উত্তর দেস না কে রে, কার ছেলে তুই, কার বাচ্চা? বাচ্চাটা এবার বলল, জানতে চাস আমি কে? হোসেন সাহেব এবার বুঝে গেলেন না, ঘটনা অন্য কিছু ঘটছে। সেই বাচ্চাটা যেয়ে দাঁড়ায় লাশের খাটের সামনে। অন্ধকার, এবং অন্ধকারে এতটা ঠাহর করতে পারেন হোসেন সাহেব। সে বলল, আমার বাবাকে আমি জানি না, আমি জারজের সন্তান। পয়দা হবার সময় মারে খাইছি, পয়দা হবার পর খাইছি নানিরে, এরপর খাইছি অমুক পাড়ার অমুকের 15 দিনের নাতিরে। এক এক করে খাইছি, যেইটারে আমার পছন্দ হয়েছে সেইটারে চাপাইয়া চাপাইয়া খাইছি। একদিন আমারে আটকাইলো, আমারে চাকর বানাইলো। কত কইছি
অমুকের বউর পেটের বাচ্চা খাওয়াইতে, কাল অমুকের পরশু তমুকের, কিন্তু আমারে খাওয়াইতো মানুষের খাওয়ান। রক্তের ঘেরান দিয়ে কি দুধ কলায় পাওয়া যায় নাকি? দুধ কলায় হয়? আমি চাই রক্ত। হোসেন সাহেব দিলেন দৌড়। ওই বাচ্চা ওনার পেছনে দৌড় দিল। হোসেন সাহেব পড়ে গেলেন কাদায়। এরপরে মাথা থেকে সব চলে গেল, কিচ্ছু মনে নেই। উনি ঘুমিয়ে গেলেন। ভোরের অনেক আগে অন্ধকার সময় ওনাকে বেহুশ অবস্থায় পাওয়া গেল কবরের পাশে। যারা লাশ দাফন করতে চেয়েছিল তারা। লাশের পায়ের আঙ্গুল যে খাওয়া ছিল এটা সত্য, তো লাশ কবরস্থানে আসেনি, সেই লাশ বাড়িতেই ছিল। একজন দেখেছিলেন একটা শিয়াল ওই লাশের পা কামড়াচ্ছে। তখন তারা ওই শিয়াল তারা দিয়ে জলদি এই বৃষ্টির মধ্যে লাশ কবর দিতে নিয়ে আসে। এসে দেখেন হোসেন সাহেব বেহুশ। এরপর থেকে হোসেন সাহেব অসুস্থ। আর ওই বাচ্চাকে উনি দেখতে পান প্রায়শই। আমি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারলাম এটা ওই যে চোখ দেখেছিলাম বাসায় ঢোকার সময়, ওরাই হয়তো আমার পিছু পিছু এসেছিল। আমি উঠে বাইরে বেরিয়ে আসি, একবারে বেরিয়ে আসি রাস্তায়। কাদের আগার আশপাশ হতো আ যাও বলে কাদেরকে আসতে বললাম। আমি যেই গাড়িতে এসেছিলাম সেটার সামনে দাঁড়িয়েছিলাম। কাদের আসলো, আমরা দুজন কথা বললাম। আমি কাদেরকে বললাম, কি বললো হোসেন সাহেব? कादर आमाके बोलो कैप्टन समझिए ना, वो बंदा जिसने गलत किया उसके साथ कुछ भी हो सकता है। आसपास काफ़ी सारे पिशाच है, हम इनको मार के भागेंगे, थोड़ा वक्त लगेगा। आप उनको दिलासा दीजिए कि हसन साहब आप सुस्त हो जाओ, आप ठीक हो जाओगे, धीरज रखिए। আমি হোসেন সাহেবকে বলে দেই যে চাচা আপনি বিশ্বাস রাখেন, সুস্থ হয়ে যাবেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আর আল্লাহর রহমতে কয়েকদিন পর থেকে উনি আর ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলেন না। এখনকার খবর আমি জানি না, কিন্তু আশা করি উনি ভালো আছেন। জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য, এবং এই ঘটনাটা বেশ আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে কবরের ঘটনাটা।